বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করব গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস ইন ইভিল আওয়ার। এই বইটি বাংলায় অনুবাদ করেছেন H.M. শাহীন ও সাইদ হাসান দ্বারা। উপন্যাসটির আজ প্রথম পর্ব। ফাদার আনহেল তার সহজাত ভাব গম্ভীরতায় সঞ্জীবিত হয়ে উঠে বসলেন। তারপর হাত দুটোর উল্টো হাড়ে চোখের পাতা দুটো খানিক রগড়ে দিয়ে নকশা করা মশারিটা বিছানার একপাশে ঠেলে ফাঁকা জাজিমটার উপরে মুহূর্তমাত্র চিন্তাচ্ছন্ন এক গম্ভীরতায় থমকে থাকলেন। তিনি যে এখনো বেঁচে আছেন এটা বিশ্বাস করতে এবং এটা মনে করতে যে আজ কত তারিখ আর সন্তপঞ্জিকা অনুযায়ী টাকসই দিনটাই বা কি। মঙ্গলবার ৪ অক্টোবর। তিনি মনে মনে ভেবে নিয়ে প্রায় অশ্রুত কণ্ঠে আউড়ে চলেন, অ্যাসিসি সেন্ট ফ্রান্সিস। এরপর তিনি পোশাক পরলেন হাত মুখ না ধুয়ে এবং কোনো প্রার্থনা ছাড়াই। তিনি মানুষটা প্রকাণ্ড, দশাসই, স্বাস্থ্যের দীপ্ততা উপচে পড়ছে, আর তার চেহারাটা পোষমানা বলদের মতো নিরীহ, শান্ত আর ভারী বিষণ্ণ। যেভাবে কেউ বিনায় সুর সাধে ঠিক তেমনি এক অলস মনোযোগে তিনি তার গায়ে চাপানো আলখাল্লার বোতামাটার কাজ শেষ করে হুড়কোটা সরিয়ে উঠোনমুখী দরজাটা খুলে দিলেন। সাথে সাথে বৃষ্টি ভেজা স্পাইকনাট ফুলের সৌরভ তার কাছে বয়ে আনে একটি গানের কলি। আমারই চোখের জলে ভেসে যাবে সমস্ত সাগর। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলেন। শয়নকক্ষটি গির্জার সঙ্গেই সংযুক্ত। তিনি ভেতরে প্রবেশ করবার আগে বারান্দায় সাজানো ফুলের টবগুলো, যার ফাঁকে ফাঁকে গজাতে শুরু করেছে অক্টোবরের ঘাস, তার পাশে থাকা নড়বড়ে ইটের রাস্তা বেয়ে টয়লেটে ঢুকে সেখানে তিনি পর্যাপ্ত পরিমাণে মূত্রত্যাগ করলেন দমটাকে আটকে রেখে, যাতে করে অ্যামোনিয়ার উদগ্র গন্ধটা শ্বাসপ্রশ্বাসে তার ভেতরে ঢুকে গিয়ে মিথ্যেই কান্না উৎপাদন না করে। তিনি কাজটি সফলতার সঙ্গে সম্পূর্ণ করে সেখান থেকে বেরিয়ে চলার মধ্যে মনে মনে ভাবলেন, এই তরি মোড়ে লয়ে যাবে তব স্বপনের মাঝে। অতঃপর চার্চে ঢোকার অপ্রশস্ত দরজায় পৌঁছে তিনি শেষবারের মতন বৃষ্টিস্নাত চিরহরিতের সুগন্ধিটাকে নাকে টানলেন। ভেতরের গন্ধটা ছিল খারাপ, আর যদিও চার্চের মূল অংশটি ছিল দীর্ঘ ও বিস্তৃত, কিন্তু সেটা ছিল নড়বড়ে ইটে ছাওয়া, আর স্কোয়ারে যাওয়া আসার জন্য তার ছিল একটা মাত্র দরজা। সেই অপ্রশস্ত দরজাটা পেরিয়ে ফাদার আনহেল সরাসরি ঘণ্টাঘরে প্রবেশ করে দেখলেন ঘড়ির কাউন্টার ওয়েটটি তখন পর্যন্ত গত সপ্তাহের চেয়ে অনেক উঁচুতে, প্রায় 1 মিটারের মতন। মশারা তাকে ছেঁকে ধরল। তাদের হামলা ঠেকাতে তিনি তার ঘাড়ের পেছনে এক প্রচণ্ড থাপ্পড়ে একটাকে পিষে ফেলে সেই হাতটাকে ঘণ্টার দড়ির সঙ্গে মুছতে গিয়ে তাৎক্ষণিক শুনতে পেলেন উঁচু থেকে আসা দেয়াল ঘড়ির যান্ত্রিক ব্যবস্থাপনার আন্তরিক বিড়বিড়, অতঃপর গম্ভীর আর ভোঁতা নিনাদের ঘণ্টাধ্বনি। ধাতব ব্যবস্থাপনার সেটা তার পেটের ভেতরে পরপর 5 বার বাজল। ফাদার আনহেল সেসব ঘণ্টাধ্বনির শেষ অনুরণনটুকু মিলিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তারপর ঝুলন্ত দড়িটাকে আঁকড়ে ধরে কবজির সঙ্গে সেটাকে ঠিক মতন পেঁচিয়ে নিয়ে গিয়ে তার আঙ্গুলে ফাঁকে থাকা চিরধরা ব্রোঞ্জের আঙ্গুরিটাকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করলেন। বস্তুতপক্ষে তিনি ইতোমধ্যেই পেরিয়ে এসেছেন 61 বছর, যেটি ঘণ্টা বাজানোর চেষ্টায় প্রকৃতই একটি ঝুট ঝামেলা। তথাপিও তিনি জনসাধারণের মঙ্গলায়নের জন্যে আহ্বানের এই কাজটি সবসময়ই ব্যক্তিগতভাবে করে আসছেন। তার অন্যতম কারণ এই চেষ্টাশ্রম অনুশীলনটি তার মনোবলকে সর্বদা আরও শক্তিশালী করে তোলে। ট্রিনিডাদ যখন রাস্তার দিকে দরজাটি ধাক্কা দিয়ে খুলে ফেলে, ঠিক তক্ষুনি চার্চের ঘণ্টাটা বাজতে শুরু করে। সে দরজা পেরিয়ে যেখানে একটি জাঁতিকল পেতে রেখেছিল সেই কোণের দিকে পৌঁছে যা সে দেখতে পেল তা যেন তার কাছে একই সঙ্গে পরিতাপের আবার আনন্দেরও। কারণ
ছোটখাটো হলেও সে এক নৃশংস হত্যাকাণ্ডই বটে। সে প্রথমে কর্তার ব্যবস্থাপনায় চাপ দিয়ে ফাঁদটাকে আলগা করে তার বাম হাতের তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে মরা ইঁদুরটার লেজ ধরে টেনে তোলে। তারপর সেটাকে সে ছুঁড়ে দেয় ময়লা ফেলার একটি কার্ডবোর্ডের বাক্সে। ঠিক তক্ষুনি স্কোয়ারের ওপারে তার সদর দরজাটা খুলে দেন ফাদার আনহেল। গুড মর্নিং ফাদার। রেয়াজ অনুযায়ী ত্রিনিদাদ তাকে সম্ভাষণ জানায়। ফাদারের মন্দ্র কণ্ঠস্বর ছিল অবিস্তৃত। অক্টোবরের ভোরের নিথর গ্রামগুলো আর ফাঁকা স্কোয়ারে বৃষ্টিতে ঘুমিয়ে থাকা কাঠবাদামের গাছগুলো তার ভেতরে জন্ম দিয়েছিল সবকিছু ফেলে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবার এক আকুল বাসনার। কিন্তু যখন তিনি অভ্যস্ত হয়ে পড়লেন বৃষ্টির শব্দের সঙ্গে এবং বুঝতে পারলেন স্কোয়ারের পেছন থেকে আসছে পাস্তের কারিওনেটের বাজনা, যার সুরটা পরিষ্কার আর যেন খানিকটা অলৌকিকত্বের ছোঁয়ায়, কেবলমাত্র তখনই তিনি ত্রিনিদাদের সুপ্রভাতের রীতিমাফিক জবাব দিয়ে বললেন, পাস্তের কিন্তু সাধারণ মানুষের সেরেনাদের সঙ্গে সম্পৃক্ত নয়। হুম। ত্রিনিদাদ মরা ইঁদুরের বাক্সটা নিয়ে ফাদারের নিকটবর্তী হয়ে সত্যটার জট খোলে। আসলে সমস্ত বাজনাটাই ছিল গিটারের। অতঃপর একটি কাণ্ডজ্ঞহীন গানের জন্য তারা উভয়ে প্রায় 2 ঘন্টা খরচ করে ফাদার প্রশ্ন তোলেন, সাগর ভাষার ব্যাপারটা কিভাবে ঘটা সম্ভব, যেখানে চোখের জলের ফোঁটার মতন একটা সামান্য ব্যাপার? ওটা পাস্তের নতুন গান, ত্রিনিদাদ বলে। নৈশব্দের দোরগোড়ে পুরোহিত যেন তাৎক্ষণিক একটি মুগ্ধতা অনুভব করলেন। তিনি পাস্তের ক্লারিওনেটের বাজনা বহু বছর ধরেই শুনে আসছেন। তার থেকে মাত্র 2 ব্লক দূরে সে প্রতিদিন 5টার সময় তার কবুতর খোপের খুঁটির কিনারে একটা টুল নিয়ে অনুশীলন করতে বসে, যাতে প্রয়োজনে সে সেটাতে ঠেস দিতে পারে। এটা ছিল তার নির্ভুলতার সঙ্গে নাগরিক দায়িত্ব পালন করবার এক অসাধারণ কার্যসাধন পদ্ধতি। প্রথমে 5টা বাজার 5টি ঘণ্টাধ্বনি বাজে। এক্ষেত্রে প্রথম আহ্বানটি জনসাধারণের জন্যে। অতঃপর এমন এক সুরের মূর্ছনায় জড়িয়ে পাস্তের তার বাড়ির আঙিনায় শুরু করে ক্লারিওনেট বাদনের, যেটি অনায়াসে কবুতরের গুয়ে ভরা ভোরের বাতাসটাকে পরিশোধন করে, ভাবনা আর অনুভূতিটাকে তার নিজস্ব খাতে প্রবাহিত করতে সাহায্য করে। সুরটা চমৎকার, পুরোহিত প্রতিক্রিয়া জানালেন, কিন্তু গানের লিরিকগুলো খুব আহাম্মকি। কিন্তু এই কথাগুলোকে উল্টাসিধা করে বললেও তার ভাবের কোনো পার্থক্য হবে না। এই তরী আমাকে বয়ে নিয়ে যাবে তোমার স্বপ্নের কাছে। বলেই তিনি খানিকটা ঘুরে গিয়ে নিজের আবিষ্কারে সহাস্যে বেদিতে গেলেন আলো জ্বালাতে। ত্রিনিদাদ তার পেছন নেয়। সে পরেছিল লম্বা একটি সাদা গাউন। তার হাতাটি নেমে এসেছিল হাঁটুর নিচ পর্যন্ত। একটি নীল রঙের দীর্ঘ প্রাকৃতিক রেশমের লম্বা কাপড়ের ফালি জড়ানো ছিল তার কোমরে, আর তার ভ্রুজোড়ার নিচের চোখজোড়া ছিল ভ্রমরের মতন কালো। ওরা সারা রাত ধরে এখানে জড়ো হয়েছিল, পুরোহিত বললেন, মার্গারেট রামিরেজের জায়গায়। বাক্সের ভেতরে মরা ইঁদুরটি ঝাঁকাতে ঝাঁকাতে সরাসরি বলল ত্রিনিদাদ, তবে গত রাত্রে সেখানে সেরেনাদের চেয়ে আরও উৎকৃষ্ট কিছু ছিল। পুরোহিত থামলেন এবং তার নিশ্চুপ নীল চোখ দুটো ত্রিনিদাদের ওপর স্থির করলেন। ওটা কি ছিল? ল্যাম্পুন, বলল ত্রিনিদাদ, তারপর বেরিয়ে গেল খানিকটা অপ্রস্তুত হাসি দিয়ে। 3 ব্লক দূরে ঘুমের ভেতরে হাতির স্বপ্ন দেখছিল সিজার মন্টেরো। ওগুলোকে সে রোববারের সিনেমায় দেখেছিল। সেদিন সিনেমা শেষ হবার 8 ঘন্টা আগে যে বৃষ্টিটি শুরু হয়েছিল, সেটা পুনরায় পড়তে শুরু করল তার স্বপ্নের ভেতরে। সিজার মন্টেরো তার দানবিক দেহের সমস্ত ভরটাকে যখন দেয়ালের বিপরীত দিকে ঘোরাল, ঠিক সে সময়ে আতঙ্কিত আদিবাসীরা হাতির পালটিকে খেদিয়ে দিতে সমর্থ হল। এই সময়ে তার স্ত্রী তার গায়ে হালকাভাবে ধাক্কাল, তবে তারা কেউই তখন জেগে উঠল না। আমরা চলে যাচ্ছি, সিজার মন্টেরো ঘুমের ভেতরে বিড়বিড় করে ওঠে। সহসা তার প্রাথমিক অবস্থানটি পুনরুদ্ধার করে ঘুম থেকে জেগে ওঠে এবং সেই একই মুহূর্তে জনসাধারণের জন্য বাজানো দ্বিতীয় ঘণ্টাধ্বনির আওয়াজটি সে শুনতে পায়।
এটা ছিল পর্দায় ঘেরা বড় আকারের একটি খোলামেলা ঘর। স্কোয়ারের দিকে জানালাটাও ছিল পর্দা ঘেরা। সুতি কাপড়ের পর্দাগুলোই ছিল ছোট ছোট হলুদ ফুলের ছাপায় ভরা। বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের উপরে ছিল একটি পোর্টেবল রেডিও, একটি ল্যাম্প আর রেডিয়াম ডায়ালের একটি ঘড়ি। অন্যদিকে দেয়ালের বিপরীতে ছিল আয়না বসানো প্রকাণ্ড একটি ওয়ার্ড্রোব। সিজার মন্টেরো যখন ঘোড়া চড়াবার বুট জুতো জোড়া পরতে শুরু করে, তখন সে শুনতে শুরু করল পাস্তের ক্লারিওনেটের বাজনা। বুটের কাঁচা চামড়ার ফিতেগুলো কাদামাটিতে আড় ধরে গিয়েছিল। সে ওগুলোকে কঠোর হস্তে দমন করতে তার বজ্রমুঠিতে যাচ্ছিল। ফিতের চামড়ার চেয়েও রুক্ষ খানিক টেনে টুনে সিধে করল। এরপর সে নালগুলো হাতালো, কিন্তু ওগুলোকে সে বিছানার নিচে পেল না। তখন সে অন্ধকারের দিকে এগিয়ে গেল পোশাক পরার জন্য এবং চেষ্টা করল এমন কোনো শব্দ না করতে যাতে তার বউয়ের ঘুম ভেঙে যেতে পারে। শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সে টেবিলের উপরে রাখা ঘড়িতে সময় দেখে নিল। তারপর কাজ শেষে পুনরায় ফিরে এলো বিছানার নিচে ঘোড়া তাড়ানোর নালগুলো খুঁজতে। প্রথমে সে তল্লাশি চালালো 2 হাতে, অতঃপর না পেয়ে সে ক্রমশ 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে আকুপাকু এক বিষম তল্লাশিতে মন দিল। কিন্তু তার পুরো চেষ্টাটাই বিফলে গেল। বরং তার স্ত্রী জেগে গিয়ে শোয়া থেকে জিজ্ঞেস করল, কি খুঁজছো তুমি? নালগুলো, ওগুলো ঝোলানো আছে ওয়ার্ড্রোবের পেছনে, সে মনে করিয়ে দিল। শনিবারে তুমি নিজেই সেখানে রেখেছিলে। বলেই সে মশারিটার এক পাশ উঠিয়ে দিয়ে আলোটাকে জ্বেলে দিল। সিজার মন্টেরো লজ্জিত মুখে থমকে দাঁড়াল। সে ছিল দানবীয় আকারের, চারকোনা আর বলিষ্ঠ কাঁধের। তার অতিকায় শরীর নিয়ে সে যখন বুট পরা শেষ করল, তখন বুটের তলি দুটোকে মনে হচ্ছিল কাঠের 2টো ফালি। তার বুনো শরীরটাকে দেখে মনে হতো সে এক অনির্দিষ্ট বয়সের। তবে তার ঘাড়ের চামড়া ঠিকই প্রকাশ করত যে ওটা অন্তত 50 বছর পেছনে ফেলে এসেছে। সে বিছানাতে বসে পড়ল নালজোড়া পরবার জন্যে। এখনো বৃষ্টি ঝরছে, স্ত্রী বলল, এমন এক অনুভূতিতে যেন তার ব্যথা করা হাড়গুলো শুষে নিয়েছে রাতের সমস্ত আর্দ্রতা। জানো, আমার নিজেকে কিরকম স্পঞ্জের মতন মনে হচ্ছে। সে ছোটখাটো আকৃতির, খানিকটা লম্বা, তবে ভীষণ অস্থিসার আর তীক্ষ্ণ নাকের অধিকারী সে। প্রয়োজনে মুহূর্ত ছাড়া অন্য সময় একেবারে অদৃশ্য হয়ে থাকার একটা বিরল গুণ আছে মেয়েটির। সে পর্দার ভেতর দিয়ে বৃষ্টি দেখার চেষ্টা করল। সিজার মন্টেরো নাল পড়া শেষ করে উঠে দাঁড়ায়। তারপর বুট জোড়া দিয়ে কয়েকবার সজোরে মেঝেতে পদাঘাত করে। বাড়িটার ভিত অবধি কেঁপে ওঠে তামার নালের সাথে সাথে। অক্টোবর এলেই তেল জমে জাগুয়ারের পৌদে, সে বলে ওঠে। কিন্তু তার বউ তখন পাস্তের সঙ্গী তার সুর মূর্ছনার পরমানন্দে খাবি খাচ্ছিল, তাই সে তাকে শুনতেই পেল না। কিন্তু যখন সে তার দিকে পুনরায় তাকালো, সিজার মন্টেরো তখন চুল আঁচড়ে নিচ্ছিল ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে। তার বুট পরা পা দুটো ছিল একপাশে আর মাথাটা ছিল নোয়ানো, কারণ সে ছিল আয়নার থেকে ঢের লম্বা। স্ত্রী তখনও তার কৃত্রিম ঋণঋণে কণ্ঠে পাস্তের সঙ্গীতটি অনুকরণ করে চলছিল। ওরা এই গানটাকে সারা রাত ধরে গেয়েছে, সিজার মন্টেরো বলল। খুবই সুন্দর একটি গান, স্ত্রী মন্তব্য করে। সে পুরোপুরি জেগে উঠতে সিথান হাতড়ে চুল বাঁধা ফিতাটি হাতে নিয়ে তার চুলগুলো ঘাড়ের পেছনে গোছা করতে করতে একটি দীর্ঘশ্বাস ফেলে। আমি তোমারই স্বপনে মরণ অবধি রয়ে যাব। সিজার মন্টেরোর মন মচল না। সে ওয়ার্ড্রপের একটি ড্রয়ার থেকে, যেখানে কিছু মূল্যবান পাথর ছাড়াও আরও ছিল একটি লেডিস ঘড়ি, একটি ফাউন্টেন পেন, সেখান থেকে সে তুলে নিল কিছু টাকাসহ একটি মানিব্যাগ। এরপর সে সেখান থেকে 4টি বিলের কাগজ বেছে বের করল এবং সেগুলো রেখে দিল পুনরায় একই জায়গায়। তারপর সে পকেটে পুরল শর্টগানে 6টি গুলি। যদি বৃষ্টি লেগেই থাকে তাহলে আমি শনিবারেও হয়তো আসতে পারবো না, বলে সে হুড়কো আলগা করে দোরগোড়ে থমকে দাঁড়িয়ে অক্টোবরের ঝিমধরা বিষণ্ণ গন্ধের শ্বাস নিল, যতক্ষণ না তার চোখ দুটি
বৃষ্টি পড়া ভোরবেলাকার প্রহর অন্ধকারে অভ্যস্ত হয়ে পড়ে। তারপর যেই সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, সে সময় শোবার ঘরের অ্যালার্ম ঘড়িটা বেজে উঠল অকস্মাৎ। তার স্ত্রী লাফিয়ে উঠল বিছানা থেকে। সিজার মন্টেরো উৎকণ্ঠায় ভরে গিয়ে তার হাতটাকে দরজার নবের উপরে রাখে, আর সে ওই একই উৎকণ্ঠাই রইল যতক্ষণ না তার স্ত্রী ওটাকে বন্ধ করে। আর কেবল তখনই সে প্রথমবারের মতন তাকায় তার স্ত্রীর দিকে, শরৎ বিষণ্ণ এক দৃষ্টিতে। গতরাতে আমি হাতির স্বপ্ন দেখেছি বলেই সে দরজাটা বন্ধ করে বেরিয়ে পড়ে খচ্চরে চড়বার জন্য। গির্জার তৃতীয় ঘণ্টাধ্বনির আগে বৃষ্টি আগের চেয়ে আরো জোরে সোরে পড়তে শুরু করেছিল। সামান্য এক ঝলক হাওয়া খসিয়ে নিয়ে গিয়েছিল স্কোয়ারের পাতাশূন্য কাঠবাদাম গাছের শেষ বিবর্ণ পাতাটি। আর যদিও রাস্তার বাতিগুলো নিভে গিয়েছিল, তবে তখনও বন্ধ ছিল ঘরবাড়ির দরজা জানালা। সিজার মন্টেরো খচ্চরটিকে রান্নাঘরের চালায় ঢোকায় এবং তার পিঠ থেকে না নেমেই সে চিৎকার করে তার রেনকোটটি আনতে বলে বউটাকে। অতঃপর সে নিজের কাঁধে ঝুলিয়ে রাখা দোলালা শর্টগানটি নামিয়ে নিয়ে সেটাকে সে বেঁধে ফেলে খচ্চরের পিঠে চড়ানো জিনের চামড়ার ফিতে দিয়ে একই সমান্তরালে। আকাশ পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তার স্ত্রী রেনকোট সহ রান্নাঘরে পৌঁছে আত্মবিশ্বাসীন এক হতাশ কণ্ঠে বলে। সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, তবে রেইনকোটটি পরার পর সে বৃষ্টিমুখর আঙিনার দিকে তাকায়। ডিসেম্বর অবধি পরিষ্কার হচ্ছে না। তার স্ত্রী অচঞ্চল এক দৃষ্টির সঙ্গে তাকে সঙ্গ দেয় বারান্দার শেষ প্রান্ত পর্যন্ত। মুষলধারে বৃষ্টি হচ্ছিল তাদের ছাতের জংধরা ধাতু পাতের ওপর, তবুও সে চলতে লাগল। জিনের উপরে থেকে সে নালের আঘাতে খচ্চরটিকে তাড়িয়ে নিয়ে মাথা নুইয়ে নেয়, যেন সদর দরজার পরিকাঠে তার মাথা ঠুকে না যায়। চালার কিনারা থেকে গড়িয়ে পড়া পানির ফোয়ারা তার পেছনটায় ফেটে পড়ছিল ছড়ার মতো। অতঃপর মূল ফটক থেকে পেছনে মাথা না ঘুরিয়েই সে চিৎকার করে জানায়, শনিবারে দেখা হচ্ছে। শনিবারেই দেখা হবে। প্রত্যুত্তরে তার স্ত্রীও তাকে একই কথা দেয়। স্কোয়ারে একমাত্র যে দরজাটা খোলা ছিল সেটা ছিল চার্চের দরজা। সিজার মন্টেরো চোখ তুলে তাকালে আকাশটাকে দেখতে পেল, ভারী আর নিচু, যেন তার মাথা থেকে হাত দেড়েক উপরে। সে মূল ফটক অতিক্রম করে নালের আঘাতে খচ্চরটিকে দ্রুত বেগের জন্য দাবড়া দিয়ে পুনরায় দ্রুত গতিতে ওটার পেছনের পা দুটোকে ঘোরালো, যতক্ষণ না প্রাণীটা পিচ্ছিল মাটিতে শক্ত করে আঁকড়ে দাঁড়াবার অবস্থায় এলো। ওটা সে করল তখনই যখন সে দেখতে পায় তার বাড়ির দরজায় একটা কাগজের টুকরো সাঁটা রয়েছে। সে ওটা পড়ল খচ্চরটার পিঠ থেকে না নেমেই। বৃষ্টির অঝোর জলকালির রংটাকে ধুয়ে ফেলেছিল, তবুও সাদা কাগজের উপরের মূল লেখাটি, যা লেখা হয়েছিল রং তুলি দিয়ে খসড়া অবস্থায় ছাপার অক্ষরের মতন করে, সেটা তখনও পাঠোদ্ধার করা যাচ্ছিল। সিজার মন্টেরো খচ্চরটিকে দেয়ালের কাছে এগিয়ে নিয়ে কাগজটি ওঠালো। তারপর ছিঁড়ে টুকরো টুকরো করে সে লাগামে চপেটাঘাতে খচ্চরটাকে মাঝারি এক দুলকি চালে ছুটবার জন্য তাড়া করল, যেন সেটা দীর্ঘক্ষণ ধরে ছুটতে সক্ষম থাকে। সে স্কোয়ার থেকে বেরিয়ে যেতে বেছে নেয় এমন একটা গলি ঘুকচির পথ, যার দুপাশে খড়কুটোর চালা আর রোদে শুকানো ইটের ঘরবাড়ি। ঘুমের তলানিতে সিক্ত ঘরবাড়ির উনুন থেকে আসা কফির মৌ মৌ গন্ধটাকে চেখে চেখে সে শহরের শেষ বাড়িটাও পেরিয়ে যায়। অতঃপর সহসা সে তার খচ্চরটির মুখ ঘুরিয়ে নেয় ফিরে আসার জন্য, এবং আগের সেই অপরিবর্তিত দুলকি চলে সে ফিরে আসে স্কোয়ারের উদ্দেশ্যে। তারপর পাস্তের বাড়ির সামনে গিয়ে থামে। সেখানে সে খচ্চরের পিঠ থেকে নেমে জিনের সঙ্গে বেঁধে রাখা শর্টগানটি টেনে হাতে নিয়ে খচ্চরটিকে একটা খুঁটিতে ভালোভাবে বেঁধে রাখে। এখানে সে প্রত্যেকটি কাজই সম্পাদন করে নির্ভুল এক সতর্কতার সঙ্গে, অর্থাৎ যেখানে যে সময়টুকু প্রয়োজন তার যথার্থ ব্যবহার। দরজাটি ছিল হুড়কো খোলা, একটি অতিকায় সামুদ্রিক খোলসে আটকানো ছিল তার পাদদেশে। আবছা আলোর সিজার মন্টেরো ছোট শোবার ঘরটায় ঢোকার সাথে সাথে তীব্র একটি সুর শুনতে পায়। তারপর এক প্রত্যাশিত স্তব্ধতা। সে পেরিয়ে যায়
পশমি কাপড়ে ঢাকা ছোট একটি টেবিল, যার চারপাশে সাজানো ছিল 4টি চেয়ার, আর উপরে ছিল নকল ফুল সহ একটি ফুলদানি। সবশেষে সে আঙিনার দরজার সামনে দাঁড়িয়ে তার রেনকোটের ছাউনিটা পেছনে ঠেলে দিয়ে সহজাত প্রবৃত্তিতে শটগানের সেফটি ক্যাচ রিলিজ করে বন্ধুর মতন আন্তরিক এক গলায় ডাক দেয়, পাস্তের। পাস্তের দরজার ফ্রেমে এসে দাঁড়িয়ে ক্লারিওনেটের মাউথ পিসটার প্যাচ কষা সম্পন্ন করে। সে ছিল হালকা পাতলা, কাঁচি দিয়ে ছাটা সদ্য গোঁফ গজানো সাদাসিধে এক ছোকরা। সে যখন দেখতে পেল সিজার মন্টেরো তার পায়ের গোড়ালিটাকে মাটিতে গেড়ে দিয়ে হাতের শটগানটা তার কোমর বরাবর তাক করেছে গুলি ছোড়ার জন্য, তখনই সে মুখটাকে হা করালো। কিন্তু কিছুই সে বলতে পারল না। অবশ বিবশ এক ভয়ের ফেনায় সে ফ্যাকাশে হয়ে গিয়ে একটু হাসার ভঙ্গি করল মাত্র। সিজার মন্টেরো প্রথমে তার পায়ের গোড়ালিটাকে মাটিতে দৃঢ় করে শটগানের বাটটাকে খানিকটা নিচু করে দাঁতের দাঁত কামড়ে ট্রিগারটা টিপে দেয়। সাথে সাথে বিস্ফোরণের প্রচণ্ডতায় সমগ্র বাড়িটি কেঁপে ওঠে। ধাঁধা লেগে যায় তারও, যার জন্য সে বুঝতে পারে না ভূকম্পন দশাটি হইচইয়ের আগে নাকি পরে। দরজার খোলা দিয়ে সে তখন দেখতে পাচ্ছিল পাস্তের নিজেকে টেনে নিয়ে যাচ্ছে একটা মেরুদণ্ডহীন পোকার মতো করে, ঢেউ তুলে তুলে মেঝের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রক্তাক্ত খুদে খুদে পালকের গভীর এক আলপনা এঁকে দিয়ে। মেয়র ঘুমে তলিয়ে যেতে শুরু করেছিলেন গুলির শব্দের পূর্ব মুহূর্তে। আক্কেল মারির কারণে সে পরপর 3টি বিনিদ্র রজনী কাটিয়েছেন নিদারুণ এক যন্ত্রণায়। সকালে জনসাধারণের জন্য গির্জার প্রথম ঘণ্টা বাজার সময়ে তিনি তার 8ম পর্বের বেদনানাশক ওষুধটি খেয়েছিলেন, যার জন্য ব্যথাটাও কিছুটা পিছু হটেছিল। আর ধাতুপাড়ের ছাতের ওপরে আছড়ে পড়া একটানা বৃষ্টির ঝমঝম আওয়াজ তাকে ঢুলুনি ধরিয়ে দিয়েছিল। ফলে জাগিয়ে রাখার চেয়ে তার ব্যথাহীন ঠিকঠিকে আক্কেল মারিটি তাকে সাহায্য করেছিল ঘুমিয়ে পড়তে। কিন্তু যেই না তিনি গুলির আওয়াজটি শুনে ফেলেন, অমনি তিনি এক লাফে জেগে উঠে খপ করে কার্তুজ বেল্ট আর তার রিভলভারটি তুলে নেন, যা তিনি সবসময় খুলে রাখেন তার দোল খাটিয়ার পাশের একটি চেয়ারের উপর, তার বাঁ হাতের নাগালের মধ্যে। কিন্তু তারপর তিনি শুধু শুনতে পান গুড়ি গুড়ি বৃষ্টির একটানা গুঞ্জন, যার কারণে তিনি মনে করেন নিশ্চয়ই তিনি একটা দুঃস্বপ্ন দেখে ফেলেছেন ইতিমধ্যে। আর সেই একই সময়ে তিনি পুনরায় তার আক্কেল মারির ব্যথাটাকে চাগিয়ে উঠতে অনুভব করলেন। আগে থেকে তার একটু জ্বরও উঠেছিল। আয়নার ভেতরে তিনি নিজেকে পরখ করে দেখলেন তার কপালের পাশটা ফুলে উঠেছে। তিনি হাত বাড়িয়ে একটি বয়াম খুলে ভেতরে থাকা ম্যানথল মেশানো ভেজলিনের খানিকটা আঙুলে লাগিয়ে নিয়ে ফোলা জায়গাটায় মালিশ দিতে দিতে অন্য হাতে বয়ামটা আটকে রেখে দিলেন খাপে। এ মুহূর্তে তিনি অকস্মাৎ শুনতে পেলেন দূরের একটি কণ্ঠস্বর, যা ছুটে এলো বৃষ্টির ভেতর দিয়ে, আর সেটিই তাকে ঝুল বারান্দায় নিয়ে গেল দ্রুত। ছুটতে ছুটতে রাস্তায় বেরিয়ে আসা লোকজনের বেশিরভাগই ছিল শুধুমাত্র রাত কাপড় পরা। তারাও উদ্ভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছিল স্কয়ারের দিকে। সেই ছুটন্ত ভিড়ের শোরগোল থেকে একজন কিশোর তার দিকে মাথা ঘুরিয়ে আর তার হাত উঠিয়ে কোনোরকম বিরতি ছাড়াই এক নাগারে চিৎকার করে বলল, সিজার মন্টেরো পাস্তেরকে খুন করে ফেলেছে। স্কয়ারে ভিড়ের দিকে তার শটগানটা তাক করে হাঁটছিল সিজার মন্টেরো। তাকে চিনতে মেয়রের যেন কষ্টই হয়। তিনি তার রিভলভারটা বাঁ হাতে আঁকড়ে নিয়ে স্কয়ারের কেন্দ্রের দিকে এগিয়ে চলেন। জনতা তাকে যাবার পথ করে দেয়। স্নোকার খেলার রুমের বাইরে তার রাইফেলটিকে সিজার মন্টেরোর দিকে বাগিয়ে ধরে বেরিয়ে আসে একজন পুলিশ। খবরদার, গুলি মেরে বসিস না হারামজাদা। মেয়র তাকে নিচু স্বরে বলে নিজের রিভলভারটা খাপে ভরে দ্রুত এগিয়ে গিয়ে পুলিশের থেকে রাইফেলটা হাতে নিয়ে পুনরায় স্কোয়ারে কেন্দ্রের দিকে এগিয়ে যায়। সিজার মন্টেরো, সে চিৎকার করে বলে, শটগানটা দাও। সিজার মন্টেরো তখন পর্যন্ত তাকে দেখতে পায়নি। সে এক লাফে তার দিকে ঘুরে দাঁড়ায়। মেয়র ট্রিগারে রাখা আঙুলটা শক্ত করে, তবে গুলি ছুড়ে না। এসো, নিয়ে যাও, সিজার মন্টেরো চেঁচিয়ে বলল। মেয়র বাঁ হাতে রাইফেলটা কায়দা করে বাগিয়ে ধরে
ডান হাতে চোখের পাতা মুছল। তারপর সে তার প্রতিটি পদক্ষেপ বিবেচনায় আনল, আঙুলটাকে ট্রিগারের ওপর টান টান রেখে আর চোখ দুটি প্রতিপক্ষের ওপর নিবদ্ধ করে। অতঃপর সে হঠাৎই থামল এবং আন্তরিক গলায় বলল, শটগানটা মাটিতে ফেলে দাও সিজার, আর দয়া করে বোকামি কিছু করে বসো না। বন্দুক ফেলে দেওয়ার আগ্রহ সিজার মন্টেরোর ভেতরে দেখা গেল না। তবুও মেয়র এগিয়ে চলল আগের মতনই, আঙুলটাকে ট্রিগারে চেপে ধরে। আর সে তার শরীরের একটি পেশিও নড়ালো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সিজার মন্টেরো তার হাতে শটগানটা নিচু করল এবং ওটাকে সে ফেলে দিল। ঠিক তক্ষুনি মেয়র আবিষ্কার করলেন তিনি শুধু নিচের অংশে একটা পাজামা পরে আছেন, আর বৃষ্টির মধ্যেও তিনি দরদর করে ঘামছেন এবং তার দাঁতটি ব্যথা করা থামিয়ে দিয়েছে। ঘরবাড়ি মুহূর্তে খুলে গেল। রাইফেলধারক 2 পুলিশ দৌড়ে গেল স্কোয়ারের কেন্দ্রের দিকে। ভিড়টা স্রোতের মতন ধেয়ে গেল তাদের পিছু পিছু। পুলিশরা তাদের প্রশিক্ষিত লাফ দিয়ে আধপাক ঘুরে দাঁড়ালো এবং চিৎকার করে তাদের রাইফেল তাক করল। ফাঁকে যা শালা! মেয়র ভ্রুক্ষেপহীন অভিব্যক্তিতে শান্ত এক কণ্ঠস্বরে চিৎকার করল, ময়দান ফাঁকা কর, জলদি! ভিড়টা ছত্রভঙ্গ হয়ে পড়ল। লুকোনো অস্ত্রের সন্ধানে সিজার মন্টেরোর রেনকোটটা না খুলেই তার শরীরে হাত বোলালেন মেয়র। তার শার্টের পকেটে তিনি 4টি কার্তুজ খুঁজে পেলেন, আর প্যান্টের পেছনের পকেটে পেলেন একটি টিপ চাকু, যার হাতলটি হাড়ের। তার অপর এক পকেটে পাওয়া গেল একটি ছোট নোটবুক, 3টি চাবি সহ একটি রিং, আর 100 পেসোর 4টি বিল। নির্বিকার মুখে সিজার মন্টেরো তাকে সার্চ করতে দিল। তার হাত দুটো খোলা, তবুও সে শরীরটাকে ঘোরালো মেয়রের কাজটাকে সহজ করে দিতে। যখন সে পরিপূর্ণ নিঃশেষিত হল, মেয়র পুলিশ দুজনকে ডাক দিয়ে তার জিনিসগুলো তাদের দিলেন, সেই সঙ্গে সিজার মন্টেরোকে তাদের কাছে হস্তান্তর করলেন। ওকে টাউন হলের দোতলায় নিয়ে যাও, নির্দেশ দিয়ে তিনি বললেন, আমি ওর জন্য তোমাদেরই নির্ভরযোগ্য বিবেচনা করছি। সিজার মন্টেরো তার রেনকোটটা খুলে একজন পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সে তাদের দুজনের মাঝখানে দিয়ে হাঁটতে থাকল। বৃষ্টি আর স্কোয়ারে জড়ো হওয়া সকল জনতার তীব্র কৌতূহল আর সন্দেহে ভরপুর মানসিক দ্বিধার প্রতি সম্পূর্ণ নিস্পৃহ হয়ে মেয়র তার বিবেচনাপূর্ব চলে যাওয়াটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন। তারপর ভিড়ের দিকে ঘুরে দাঁড়িয়ে মুরগি তাড়ানোর মতন শব্দ আর ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন, হুঁশ! অতঃপর তিনি তার নগ্ন হাত দুটো দিয়ে মুখটাকে মুছে নিয়ে স্কোয়ার পেরিয়ে পাস্তের বাড়িতে ঢুকে পড়লেন। সেখানে একটি চেয়ারে সেধিয়ে দিয়ে ভাঙাচোরা হয়ে বসেছিলেন মৃত ছেলেটির মা। ছুটে আসা মেয়েদের ভেতর থেকে তাকে একজন হাওয়া করছিল বেশ নির্মম এক পরিশ্রম করে করে। মেয়র একজন মহিলাকে একপাশে ঠেলে সরিয়ে দিল। ওর হাওয়া লাগতে দিন। রমণীটি তার মুখোমুখি হল। উনি এক্ষুনি লোকজনের দিকে ছুটে যাচ্ছিলেন। বিলকুল ঠিক আছে, মেয়র বললেন, তবে ওনাকে এখন শ্বাস নিতে দিন। পাস্তের পড়েছিল বারান্দার উপরে, কবুতরের খোপে মুখ ঢোকা অবস্থায় রক্তাক্ত পালকের একটি বিছানায়। জায়গাটি ভরা ছিল পায়রার গুয়ের তীব্র একটা বদগন্ধে। সেখানে বেশ কয়েকজন মিলে তার মৃতদেহটিকে তুলতে চেষ্টা করছিল। মেয়র তখন দোরগোড়ে ঢুকে পড়েছিলেন। তিনি সেখান থেকে বললেন, রাখো। লোকগুলো তার দেহটিকে ফেরত পাঠালো আগের সেই পালকের ভেতরে একই অবস্থানে, যেভাবে ওটাকে তারা দেখতে পেয়েছিল প্রথমে। তারপর তারা চুপচাপ সরে এলো। মৃতদেহটিকে খানিক পর্যবেক্ষণ করবার পর মেয়র তাকে চিৎ করে শোয়ালে তাৎক্ষণিক ছোট ছোট পালকের একটা বিচ্ছুরণ ঘটল। তার কোমরের কাছে ছিল বেশি পালক, সেগুলো রক্তের উষ্ণতায় আটকে গিয়েছিল। মেয়র সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিয়ে দেখতে পেলেন শার্টটা ছিন্ন ভিন্ন হয়েছে আর বেল্টের বগলসটা ভেঙে গেছে। শার্টের তলায় বেরিয়ে এসে ঠিক ঠিক করছে হলদেটে নাড়ি ভুঁড়ি, তবে রক্ত ঝরা বন্ধ হয়েছে। মানুষ খেকো মারা বন্দুক দিয়ে এটা করেছে, ভিড়ের একজন বলল। মেয়র উঠে দাঁড়িয়ে কবুতরের খোপের একটি খুঁটির সঙ্গে তার হাতের রক্তাক্ত পালকগুলো মুছে পরিষ্কার করলেন, নিচের মৃতদেহটির থেকে চোখ না সরিয়ে। অবশেষে তিনি মোছামুছির ব্যাপারটা সম্পন্ন করলেন তার নিজের পাজামাটায় হাত মুছে। তারপর উপস্থিত ভিড়টার উদ্দেশ্যে বললেন, ওখান থেকে কেউ তাকে নড়াবে না।
তাকে টান করে শুইয়ে রেখে উনি এখন চলে যাচ্ছেন? ভিড় থেকে কেউ একজন বলল। ডেড বডি অপসারণের জন্যে বিধি অনুযায়ী নথিপত্র তৈরি করতে হবে আমাদের, মেয়র বলল। বাড়ির ভেতর থেকে মহিলাদের বিলাপ শুরু হলো। চলার মধ্যে মেয়র এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চেঁচিয়ে তার রাস্তা করে নিলেন, আর শ্বাসরোধক যে গন্ধটি যা তার পিছু নিয়েছিল দম আটকে মারবে বলে, সেটাকেও হার মানিয়ে দিল ঘরের ভেতরের কাদাটে হাওয়াটা। রাস্তার দিকের খোলা দরজায় তখন অপ্রত্যাশিতভাবে দেখা গেল ফাদার আনহেলকে। সে মৃত? তিনি বিস্ময়ে বেদনায় হতবুদ্ধি হয়ে বলে ফেললেন। মেয়র মন্তব্য করলেন, দাঁতালের মতন মরণ। স্কোয়ার সংলগ্ন ঘরবাড়িগুলো ছিল খোলা। বৃষ্টি আগেই থেমে গিয়েছিল, তবে থিকথিকে মেঘাচ্ছন্ন আকাশটি যেন নেমে এসেছিল গাছপালা আর ঘরবাড়ির ছাদগুলোর হাতখানিক উপরে। সূর্যের জন্য কোনো ফাঁকফোকর না রেখে এমন ঘন সন্নিবদ্ধ হয়ে ফাদার আনহেল তার বাহু দিয়ে পেছন থেকে মেয়রকে আঁকড়ে ধরলেন। সিজার মন্টেরো একজন ভালো মানুষ, তিনি বললেন, আর অবশ্যই এখন একটি বিশৃঙ্খলার লগ্ন বয়ে চলেছে। আমি জানি, অস্থিরভাবে বললেন মেয়র, আর সেজন্য বলছি কোনো ভয় নেই ফাদার, তার কিছুই হতে যাচ্ছে না। আপনি বরং ভেতরে যান, আপনাকে ওখানে তাদের প্রয়োজন। তিনি চলে গেলেন তাড়াহুড়ো করে, আর যাবার আগে পুলিশদের নির্দেশ দিলেন প্রহরা সরিয়ে নিতে। ভিড়টা তখন পর্যন্ত ইতস্তত করছিল সার বাঁধা একটি লাইনে। সেটা সেই মুহূর্তে ছুটতে শুরু করলো পাস্তের বাড়ির দিকে। মেয়র গিয়ে ঢুকলেন স্নোকার রুমে। সেখানে একজন পুলিশ তার জন্য অপেক্ষা করছিল, একপ্রস্থ পরিষ্কার পোশাক নিয়ে, তার লেফটেন্যান্টের পোশাক। সাধারণত ওই সময় প্রতিষ্ঠানটি খোলে না, কিন্তু সেদিন 7টার আগেই পুরো শহরটি যেন ঝেঁটিয়ে এসেছিল সেখানে। টেবিলগুলো চারপাশে ঘিরে বসেছিল লোকজন। বারের উল্টো দিকেও তারা বসে বসে কফি খাচ্ছিল। তাদের বেশিরভাগের পরনে ছিল ঢিলেঢালা রাত পোশাক আর ঘরে পরবার চপ্পল। মেয়র সেখানে সবার সামনেই তার পোশাক খুললেন এবং ভেজা পাজামা আর শুকনো প্যান্টের সাহায্যে নিজেকে খানিকটা শুকিয়ে নিয়ে পোশাক পরেন, মন্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনতে শুনতে। ফলত তিনি যখন জায়গাটা ছেড়ে চলে যাচ্ছেন, তখন তিনি ঘটে যাওয়া দুর্ঘটনার সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে পুরোপুরি অবহিত। সবাই সতর্ক থাকবেন, তিনি দরজার কাছ থেকে চেঁচিয়ে বললেন। সে যেই হোক না কেন শহরটিকে আমার পেছনে লাগাতে আসবে, আমি তাকেই পুড়ে ফেলব হাজতে। শহরের উত্তেজিত পরিস্থিতির প্রতি সতর্ক থেকেও তিনি কাউকে কোনো সম্ভাষণ শুভেচ্ছা না জানিয়ে পাথর বাঁধানো রাস্তায় নেমে পড়লেন। তিনি ছিলেন অল্প বয়সের, সেই সাথে তার ছিল কর্মচঞ্চল এক ছন্দময় গতিময়তা। ফলত তার প্রতিটি পদক্ষেপেই তখন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছিল তার লক্ষ্য আর তার অনুভব করা বর্তমান অবস্থার বিষয়টি। 7টার সময় লঞ্চগুলো যা সপ্তাহে 3 বার মালামাল সহ যাত্রী বহন করে, তারা ভেঁপু বাজিয়ে নৌঘাটা ছেড়ে গেলে অন্য যে কোনো দিনের মতন কেউই সেদিকে তাকায় না, খেয়াল করে দেখে না। মেয়র গিয়ে সোজা ঢুকে পড়লেন চালা দেয়া বাজারটায়। সেখানে সিরিয়ান ব্যবসায়ীরা তাদের তৈরি করা রঙিন পণ্য সামগ্রীর এক গণপ্রদর্শনীর আয়োজন করেছিল। ডক্টর অক্টোভিও হিরালদো, এক চোরাগুপ্তা দেবদূতের মতন চেহারা আর মাথা ভর্তি কোঁকড়ানো চুলের এক চিকিৎসক। সে তার অফিসের দোরগোড়ে দাঁড়িয়ে দেখছিল নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ানো লঞ্চগুলোকে। সে নিজেও পরেছিল তার পাজামা আর ঘরে পরার চপ্পল জোড়া। ডাক্তার, মেয়র বলল, পোশাকটা পাল্টে নাও তো বাপু, যাতে ঝট করে একটা মরা মানুষের ময়নাতদন্ত করা যায়। এক অতীব কৌতূহলে ডাক্তার তার দিকে তাকালো, আর হাসি চাপতে পারল না বিধায় তার ঝকঝকে পরিষ্কার দন্তসার দেখা গেল। সুতরাং আমরা এখন পর্যন্ত ময়নাতদন্তই করে চলেছি, তিনি বললেন, আর শেষে যোগ করলেন, আর ওটাই হচ্ছে আমাদের একমাত্র অগ্রগতি। মেয়র মৃদু হাসবার চেষ্টা করলেন, কিন্তু তার ব্যথা ভরা গাল ওঠার অনুমোদন করল না। তিনি কুঁকিয়ে উঠে গালে হাত দিলেন। কি ব্যাপার? ডাক্তার জিজ্ঞেস করল। বিজন্ম আক্কেল মারিটা। ডাক্তার হিরালদো ভাবছিল
তাকে আলাপ আলোচনায় ইচ্ছুক করতে, কিন্তু তাড়াহুড়ার মধ্যে খাবি খাচ্ছিলেন মেয়র। জাহাজঘাটার শেষ প্রান্তের একটি বাড়ি, অক্টোবরের বিধ্বংসী বর্ষণে যার দেয়ালটা ডুবে গিয়েছিল থিকথিকে গুয়ের নালায়, আর তার নলখাগড়া আর তালপাতার চালাটি নেমে এসেছিল নিচের দুর্গন্ধময় কর্দমাক্ত পানির উচ্চতায় তার সদর দরজায়। তিনি কড়া নাড়ালে সবজে গতরের এক 7 মাসের গর্ভবতী রমণী তার জন্য দরজা খুলে দেয়। রমণীটি দাঁড়িয়েছিল নগ্ন পায়ে। মেয়র তাকে একপাশে সরিয়ে দিয়ে ছায়াচ্ছন্ন শোবার ঘরটায় প্রবেশ করে ডাকলেন, জর্জ। জর্জ আর্কাদিও তখনও তার ড্রিল কাপড়ের প্যান্টটাকে পুরোপুরি পরে উঠতে পারেনি। বেল্ট খোলা অবস্থায় সেটাকে সে নাভির ওপরে ধরে নিয়ে নগ্নগাত্রে তার কাঠের খড়ম দুটোয় চড়ে ভেতর দরজায় এসে দেখা দিল। একটা মৃতদেহ অপসারণের ফর্ম পূরণের তৈরি হও, মেয়র তাকে বললেন। সন্দেহ আর মানসিক দ্বিধায় শিহরণটা ঠেকিয়ে রাখতে পারে না জর্জ আর্কাদিও। সে প্রায় চিৎকার দিয়ে ওঠে, ওই অলৌকিকত্বটি কোত্থেকে পেলে? মেয়র ধীরে ধীরে শোবার ঘর পর্যন্ত তাকে অনুসরণ করলেন। এটা অন্যরকম, বলতে বলতে তিনি ঘরটির ঘুম জাগানিয়া বন্ধ হাওয়াটাকে তাড়িয়ে দিতে জানালাগুলো খুলে দিতে থাকলেন। তার ব্যাপারটা যথার্থভাবে সম্পন্ন করতে ওটাই হবে সর্বোত্তম ব্যবস্থাপনা বলেই তিনি তার ইস্ত্রি করা প্যান্টের উপরে হাতের ধুলো মুছলেন আর জিজ্ঞেস করলেন শ্লেষের সামান্যতম রেশ না রেখে, তুমি কি জানো মৃতদেহ অপসারণ নির্দেশ কি জিনিস? অবশ্যই, জর্জ বলল। মেয়র জানালার আলোতে তার হাত দুটো দেখলেন। তোমার সহকারীকে কাজে লাগাও। তার কোনো অভিসন্ধিকে গোপন না করে তিনি বলে চলেন, সেখানে যা লেখা হয় তাই যেন সে লিখে দেয়। অতঃপর তিনি মেয়েটির দিকে ঘুরে গিয়ে হাতের তালু দুটো দেখালেন। সেখানে তখনও রক্তের চিহ্ন। ধুতে পারি কোথায়? যে কোনো ডোবায়, মেয়েটি বলল। মেয়র বারান্দায় বেরিয়ে এলেন। পরিষ্কার একটি তোয়ালের জন্যে মেয়েটি আলমারির ভেতরটা খুঁজল। সেও সেটাকে পেল এবং ওটায় সে এক টুকরো সুগন্ধি সাবানও জড়িয়ে নিল। তারপর সে মুহূর্তে সে বারান্দায় বেরিয়ে এলো। দেখতে পেল মেয়র তার হাত ঝাড়তে ঝাড়তে শোবার ঘরে ফেরত আসছে। আমি এমনকি আপনার জন্য সাবানটাও নিয়ে এসেছিলাম, সে বলল। ব্যাপারটা খুব ভালো, বলেই মেয়র পুনরায় তার হাতের তালুর দিকে তাকালেন। তারপর তোয়ালাটা নিয়ে নিজেকে মুছতে মুছতে গভীর এক চিন্তাচ্ছন্নতায় তাকালেন জর্জ আর্কাদিওর দিকে। সে ডুবেছিল পায়রার পালকে, তিনি বললেন। অতঃপর বিছানার উপরে বসে কালো কফির পেয়ালায় ছোট ছোট চুমুক দিয়ে অপেক্ষা করলেন জর্জ আর্কাদিওর পোশাক পরা শেষ হওয়া পর্যন্ত। মেয়েটি তাদের পিছু পিছু এলো শোবার ঘর পর্যন্ত। যতক্ষণ না মাড়িটাকে উপড়ে ফেলা হচ্ছে, ফোলাটা ততক্ষণ কমবে না। মেয়েটি মেয়রকে বলে সে জর্জ আর্কাদিওকে রাস্তায় বেরোনোর জন্য গুঁতো লাগালো। সে মেয়েটির দিকে তাকিয়ে তার কাছে এগিয়ে গিয়ে তর্জনী দিয়ে তার স্ফীত হওয়া পেটটি স্পর্শ করল। এই উঁচা মালটার খবর কি? কবে ওটা কমবে? যে কোনো দিন, মেয়েটি সাফ জবাব দিল। ফাদার আনহেল রীতিমাফিক তার সান্ধ্য ভ্রমণটি সম্পন্ন করলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার পরে শহরের ডোবা এলাকার একটি বাড়িতে তিনি থামলেন খানিক খোশগল্প করার জন্যে এবং সেখানেই সন্ধ্যা পর্যন্ত বসে রইলেন। তিনি স্পষ্টকারে নিজের সুস্থতা অনুভব করলেন, যদিও স্বাভাবিকভাবে প্রলম্বিত অক্টোবরের বৃষ্টিটাই ছিল তার মেরুদণ্ডের ব্যথাটার অন্যতম কারণ। তিনি যখন বাড়ি পৌঁছালেন ততক্ষণে রাস্তার বাতিগুলো জ্বলছিল। ত্রিনিদাদ বারান্দার ফুলগুলোয় পানি ছিটছিল। পুরোহিত তাকে উৎসর্গীকৃত মিষ্টান্নগুলো কোথায় রেখেছে তা জিজ্ঞেস করলে সে উত্তরে বলে যে সে ওগুলো মূল বেদিতেই রেখেছে। মশারা তাকে ছেকে ধরল। তিনি তার ঘরের আলোটাকে জ্বালিয়ে দিয়ে দরজা বন্ধ করবার আগে কীটনাশকের ধোঁয়া উড়িয়ে ঘরটিতে মশামুক্ত করলেন অসম্পূর্ণভাবে। কটু গন্ধের কারণে তিনি বেশ কয়েকবার হাঁচলেন। এমনকি তিনি ঘেমেও যান যখন তিনি সবকিছু সম্পূর্ণ করলেন। তারপর তিনি কালো আলখেল্লাটা পাল্টালেন ফুটোফাটা সেরে আনা সাদা আলখেল্লাটি পরবার উদ্দেশ্যে, যেটা তিনি সকারণে করে থাকেন। এরপর তিনি রওনা হলেন কুমারী মেরির স্তবপাঠের ঘণ্টা বাজাতে। ঘরে ফিরে তিনি আগুনে মাথায় একটি কড়াই চাপিয়ে এক টুকরো মাংস ভাজা শুরু করলেন এবং একই সময়ে একটি পেঁয়াজকেও কুচি কুচি করে ফেললেন।
তারপর তিনি সবকিছু একটা প্লেটে রাখলেন। সেখানে ছিল খানিকটা মশলা মেশানো সবজি, কাসাভা আর দুপুরের না খাওয়া ঠান্ডা ভাত। তিনি প্লেটটি টেবিলে তুলে নিয়ে খেতে বসলেন। সবকিছু ছোট ছোট টুকরোয় কেটে এবং চাকু দিয়ে কাটা চামচের ওপর জড়ো করে করে তিনি একই সময়ে সবকিছু খেতে লাগলেন। তিনি চিবালেন বিবেচনাপূর্ণভাবে, তার রূপোয় বাঁধানো মাড়ি দিয়ে প্রত্যেকটি খাদ্যকেই চূর্ণ করলেন, এমনকি তার শেষ শক্ত কণাটি পর্যন্ত, তবে ঠোঁট দুটো বন্ধ করে। তিনি যে সময় এটা করলেন তখন তিনি চাকু আর কাটা চামচটি ফেলে রেখেছিলেন প্লেটের এক প্রান্তে এবং ঘরটাকে পরীক্ষা করেছেন একটানা নিখুঁত মনোযোগী একদৃষ্টিতে। তার বিপরীত দিকে ছিল বইয়ের তাক। সেখানে ছিল স্প্যানিশ আর্কাইভের মোটা মোটা বইপত্র। এক কোণায় ছিল একটা বেতের দোলকেদারা, যার পেছনটা উঁচু আর মাথা সমান একটি তাকিয়া। তার বাঁকানো কাঠদণ্ডের পেছনে রয়েছে একটি পর্দা, যার উপরে সেটে রয়েছে ক্রুশবিদ্ধ যিশু। ওটার একপাশে একটি ক্যালেন্ডারে বিজ্ঞাপন দিয়েছে একটি কাশির ওষুধ কোম্পানি। পর্দার ওপর পারে তার শোবার ঘর। খাবার শেষে ফাদার আনহেল শ্বাসকষ্ট অনুভব করলেন। তিনি এক খাবলা ঢেকে রাখা পেয়ারা বাটা আলগা করলেন। তারপর নিজের গ্লাসটা পানি দিয়ে দিয়ে কানায় কানায় পূর্ণ করে ক্যালেন্ডার দেখতে দেখতে অতি মধুর মিষ্টিটি খেয়ে ফেললেন। প্রতি গ্রাস খাবার মাঝখানে তিনি এক ঢোক পানি খেয়েছিলেন, তার চোখ জোড়া ক্যালেন্ডার থেকে না সরিয়ে। শেষে তিনি ঢেকুর তুললেন আর ঠোঁট জোড়া মুছলেন তার হাতা দিয়ে। 19 বছর ধরে তিনি এই একইভাবে খেয়ে আসছেন, আর তার একা একা অধ্যয়নে, তার বারবার করে চলা প্রতিটি কর্মচাঞ্চল্যে তিনি থাকেন যথার্থই বিবেকদর্শী। আর তিনি সেই জন যিনি কখনোই নিজের নিঃসঙ্গতার কাছে পরাজিত হন না কিংবা লজ্জিত বোধ করেন না। জপের পরে ত্রিনিদাদ তার কাছে সেকুবিষ কেনার জন্য টাকা চাইল। পুরোহিত তৃতীয়বারের মতন তা উপেক্ষা করলেন এই যুক্তি আউড়ে যে সেজন্য কলগুলোই যথেষ্ট। ত্রিনিদাদের মাথায় ঢুকল না তার যুক্তি। পনির চুরি করে খায় সবচেয়ে ছোট ইঁদুরগুলো, তারা কলে ধরা পড়ে না, এজন্য পনিরে বিষ মাখিয়ে রাখাই সর্বোত্তম। পুরোহিত নিজের কাছে স্বীকার করলেন ত্রিনিদাদ ঠিক বলেছে, কিন্তু সেটা প্রকাশ করার আগেই সিনেমা হলের শোরগোল কোলাহলটা রাস্তা পেরিয়ে তার ঘরের পর্দা ফুঁড়ে ভেতরে ঢুকে পড়ল। প্রথমে এটা ছুটে আসা একটা ভোঁতা বজ্রপাতের আওয়াজে, তারপর রূপ নেয় রেকর্ডের ওপর পিনের আঁচড় কাটার ঘ্যাস ঘ্যাস আওয়াজে, সেই সঙ্গে বেজে ওঠে তীক্ষ্ণ একটা শিঙ্গার আওয়াজে। আজ রাতে শো আছে নাকি? পুরোহিত জিজ্ঞেস করলেন। ত্রিনিদাদ বলল, আছে। তুমি জানো কি দেখাচ্ছে তারা? টারজান ও সবুজ দেবী, ত্রিনিদাদ বলল। রোববারে বৃষ্টির কারণে যেটা তারা শেষ করতে পারেনি সেই একই ছবি, সবার দেখার জন্য অনুমতিপ্রাপ্ত। ফাদার আনহেল ঘণ্টা ঘরের পাদদেশে গেলেন আর ক্রমশ 12টা বাজালেন। ত্রিনিদাদ সহসা কাঠবুদ্ধ হয়ে পড়ল। আপনি ভুল করছেন ফাদার। সে হাত দুটোকে প্রতিবাদ মুখর করে তুলল। এটা সবার জন্য অনুমতিপ্রাপ্ত একটি ছবি। তার চোখ জোড়ায় ঠিকরে বেরুচ্ছে উত্তেজনা। মনে করে দেখুন, আপনি রোববারে এটার জন্য একবারও ঘণ্টা বাজাননি। কিন্তু তাহলে যে শহরটায় বিচার বিবেচনার কোনো লেশমাত্র নেই সেটাই বোঝাবে যে, পুরোহিত বললেন, তার ঘাড়ের ঘাম মুছতে মুছতে, এবং দ্বিরুক্তি করলেন হাঁপাতে হাঁপাতে, বললেন, বিচার বিবেচনার লেশমাত্র নেই। ত্রিনিদাদ বুঝতে পারল। তোমরা প্রত্যেকজন যা কামনা করছিলে তা কেবল ওই শেষকৃত্য অনুষ্ঠানেরই দেখা গিয়েছিল। পুরোহিত বললেন, প্রতিটি মানুষই তার কফিনটা বহন করবার চেষ্টায় ছিল আপ্রাণ। তারপর তিনি মেয়েটিকে বিদায় দিয়ে বন্ধ করলেন জনমানবশূন্য স্কোয়ারের দরজা আর চার্চের ভেতরের বাতিগুলো নিভিয়ে দিলেন। বারান্দাতে তার শোবার ঘরে ফিরে যাবার পথে তিনি তার কপালটা চাপড়ালেন, এই মনে পড়ায় যে তিনি ত্রিনিদাদকে সেকো বিষ কেনার টাকা দিতে ভুলে গিয়েছিলেন। তবে ঘরে পৌঁছানোর আগে তিনি এই বিষয়টিকে আবারও ভুলে গেলেন। কিছু সময় পরে তিনি তার ডেস্কে বসে তৈরি হলেন একটা চিঠি শেষ করবার জন্য, যেটা তিনি আগে রাতে লিখতে শুরু করেছিলেন। তিনি তার আলখেল্লাটির বোতামগুলো খুলে নামিয়ে রেখেছিলেন তার পেটের কাছে, আর লেখার প্যাড, কালির দোয়াত, চোষ কাগজ লাগানো কাঠ ইত্যাদি একে একে ডেস্কের ওপর সাজিয়ে রেখে চশমার জন্য হাত বাড়ালেন তার পকেট দুটোয়। তখন তার মনে পড়ল ওটা তিনি রেখেছেন অন্য আলখেল্লাটার পকেটে, যেটা তিনি শেষকৃত্য অনুষ্ঠানের জন্য পড়েছিলেন। তিনি উঠে পড়লেন চশমাটা আনবার জন্য।
তারপর তিনি ডেস্কে বসে অসমাপ্ত চিঠিটা পুনরায় পড়তে শুরু করলেন, যা তিনি আগের রাতে লিখেছিলেন। পড়া শেষ হলে তিনি নতুন একটা প্যারা থেকে লেখা শুরু করতে গিয়েই 3টা টোকার শব্দ পেলেন দরজায়। ভেতরে আসুন। ওগুলো ছিল ছবিঘরের ম্যানেজারের দেয়া টোকা। লোকটা ছোটখাটো, ফ্যাকাশে চেহারা, তার ক্লিন শেভ মুখে প্রকাশ পাচ্ছিল একটা সর্বনাশ হয়ে যাওয়ার দশা। তার গায়ে ছিল পরিষ্কার একটা ধবধবে সাদা লিনেনের শার্ট, আর পায়ের জুতো জোড়ায় ছিল চোখ ধাঁধানোর মতো উজ্জ্বলতা। ফাদার আনহেল তাকে ইঙ্গিত করলেন বেতের দোলকেদারাটায় বসবার জন্য, কিন্তু সে একটা রুমাল টেনে নিল তার প্যান্টের পকেট থেকে, আর ওটার ভাঁজ খুলল যথাযথ কাণ্ডজ্ঞানের সাথে। অতঃপর পায়ের ধুলো ঝাড়ল পা রাখা জায়গাটায়, আর একই সঙ্গে সে বসে পড়ল তার পা জোড়াকে নিজের আয়ত্তে রেখে। ফাদার আনহেল যখন বুঝতে পারলেন ওটা আসলে রিভলভার নয়, বরং একটা ফ্ল্যাশলাইট, আর সেটাকে সে বেল্টে পড়েছে, তখন তিনি জিজ্ঞেস করলেন, আমি আপনার জন্য কি করতে পারি? ফাদার, আমাকে ক্ষমা করুন, ম্যানেজার প্রায় শ্বাসরুদ্ধ অবস্থায় বলল। আপনাকে সূর্য দেবার জন্য, কারণ একটা বিরাট ভুল হয়েছে আজ রাতে। পুরোহিত তার মাথাটা সম্মতিসূচক নোয়ালেন আর অপেক্ষা করলেন। টারজান ও সবুজ দেবী ছবিটি সবার দেখবার জন্য অনুমতিপ্রাপ্ত একটা ছবি, ম্যানেজার বলে চলল। আপনি নিজেই ওটাকে রোববারে অনুমোদন করেছিলেন। পুরোহিত তাকে থামাবার চেষ্টা করলেন, কিন্তু ম্যানেজার একটা হাত তুলে ইঙ্গিত করল যে তার এখনো বলা শেষ হয়নি। আমি ঘণ্টা বাজানোর বিষয়টি মেনেই নিয়েছি, সে বলেই ফেলল, কারণ এটা খুবই সত্যি যে অনেক অনৈতিক ছবিও আছে, কিন্তু এ ছবিতে তেমন কিছু নেই। আমাদের ইচ্ছা ছিল আগামী শনিবারের ম্যাটিনি শোতে এটা বাচ্চা কাচ্চাদেরকেও দেখাবার। ফাদার আনহেল তাকে ব্যাখ্যা করলেন যে তালিকাটি তিনি প্রতি মাসের ডাকযোগে পেয়ে থাকেন। বাস্তবিকই সেখানে ছবিটিকে কোনো নৈতিক শ্রেণীভুক্তিকরণ ছিল না। কিন্তু আজকে শহরে ছবি প্রদর্শনী, তিনি বলে চললেন, পরিপূর্ণরূপে বিবেচনার অভাব দেখায়, যেহেতু এখানে একটি মৃত্যু ঘটেছে, আর সেটা কি নৈতিকতার একটি বৃহৎ অংশ নয়? ম্যানেজার তার দিকে স্থির তাকিয়ে রইল। গত বছর পুলিশ নিজেই হলের ভেতরে একজন মানুষকে খুন করে ফেলে, তারপর তারা তার মৃতদেহটি বাইরে নিয়ে যায়। তখনও ছবি প্রদর্শনী চলছিল। সে রাগে বিস্ময়ে কথাটি বলে ফেলল। এখনকার ব্যাপারটা ভিন্ন, অন্যরকম, পুরোহিত বললেন। স্বয়ং মেয়র নিজেই বদলে গেছেন। ওরা যখন আবার নির্বাচনে নামবে, খুনোখুনিটা ঠিক আগের মতনই ফিরে আসবে। অসহিষ্ণু উত্তেজনা আর ধৈর্যচ্যুতির প্রকাশ ঘটায় ম্যানেজার। সবসময়ই, সেই গোড়া থেকেই যখন শহরটা শহরে পরিণত হয়েছে, সেদিন থেকে ওই একই বিষয়টিই ঘটে চলেছে। সেটা তখন দেখা যাবে, পুরোহিত বললেন। ম্যানেজার এক করুণাভরা মমতা নিয়ে পুরোহিতকে পরখ করে সে যখন পুনরায় মুখ খুলল, তার আগে গায়ের শার্টটা ঝেড়ে ঝেড়ে খানিক বুকে হাওয়া করে বিধায় তার কণ্ঠে ভর করে এক স্বনির্বন্ধ প্রার্থনার স্বর। সবার জন্য মনোনীত এবছরে এটা 3 নম্বর ছবি। বৃষ্টির তোড়ে রোববারে 3টে রিল চালানো যায়নি, তাই শহরের অনেক লোকজন জানতে চাইছে তার শেষ পরিণতিটা কেমনতর হবে। ঘণ্টাটা ইতোমধ্যেই বাজানো হয়ে গেছে, পুরোহিত বললেন। তবুও হতাশার একটি দীর্ঘশ্বাস ফেলে ম্যানেজার অপেক্ষাই করে। সে নির্নিমেষ তাকিয়ে থাকে যাজকের মুখের দিকে, এমনকি কোনো কিছু ভাবতেও পারে না পাঠকক্ষের অসহ্য গরমটাকে ছাড়া। এখন আর তাহলে কিছুই করা যায় না? ফাদার আনহেল তার মাথা ঝাঁকালেন। সশব্দে হাঁটু চাপড়ে উঠে দাঁড়ালো ম্যানেজার। ঠিক আছে, কি আর আমরা করতে পারি? সে তার রুমালটা পুনরায় ভাঁজ করে ঘাড়ের ঘাম মুছল, আর অতীব এক তিক্ততার সঙ্গে সমগ্র পড়ার ঘরটিকে নিরীক্ষণ করে মন্তব্য করল, এ জায়গাটা একটা নরকুণ্ডই বটে। পুরোহিত তাকে সদর দরজা পর্যন্ত সঙ্গ দিলেন। তারপর হুড়কোটা তুলে দিয়ে চিঠিটা শেষ করবার জন্য পুনরায় বসলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা পড়বার পর তিনি সম্পূর্ণ করলেন বাধাগ্রস্ত প্যারাটি, আর ভাববার জন্য থামলেন। ঠিক সেই মুহূর্তে থেমে গেল লাউডস্পিকারের বাজনা। আমাদের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য বিশেষভাবে ঘোষণা করা হইতেছে যে, নৈর্ব্যক্তিক একটি কণ্ঠস্বর বলল, অদ্য রজনের প্রদর্শনী বাতিল করা হইয়াছে, কারণ শহরটির শোকের সঙ্গে এই প্রতিষ্ঠানটিও একাত্মতা প্রকাশ করিয়াছে। ফাদার আনহেল মৃদু হাসলেন, ম্যানেজারের কণ্ঠস্বরটি চিনতে পেরে।
গরম হয়ে উঠেছিল আরো প্রচণ্ড, কিন্তু পাত্তা দিলেন না পুরোহিত। তিনি লিখেই চললেন, তবে ঘাম মুছবার জন্য ক্ষণিক বিরতি দিয়ে দিয়ে আর কি তিনি লিখছেন তা জেনে নিতে পুনঃ পুনঃ পড়ে। এরপর তিনি যখন কেবলমাত্র স্বাক্ষরটি করেছেন, সেই সময় আগাম কোনো সতর্ক সংকেত না দিয়েই বৃষ্টি শুরু হলো। সোনা মাটির জলীয় ভাব ঢুকে পড়ল ঘরের ভেতরে। ফাদার আনহেল খামের উপর ঠিকানা লেখাটি শেষ করে কালির দোয়ারটি বন্ধ করে চিঠিটা ভাঁজ করার জন্য তৈরি হলেন। তবে তার আগে শেষের প্যারাটি আবার পড়লেন। তারপর তিনি পুনরায় কালির দোয়ারটা খুলে নিয়ে পুনশ্চতে লিখলেন, আবার বৃষ্টি হচ্ছে। এই শীতে আর যে বিষয়গুলো সম্পর্কে বললাম, আমার মন বলছে দুঃসময় ক্রমশ এগিয়ে আসছে, যা অপেক্ষা করছিল আমাদের জন্য।